রোমাঞ্চ নিয়ে যায় এক অদ্ভুত সফরে। সেই সফরের সঙ্গী হতে চাইলে শুনুন আজকে আমাদের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আকাশবাণী। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্প পাঠে শিবম। গল্পের সূত্রধর এবং সুধাংশুর স্ত্রীর ভূমিকায় আমি উষসী। সুধাংশুর চরিত্রে স্বাগত। প্রিয়তোষবাবুর ভূমিকায় শুভজিৎ। ভূতর চরিত্রে সুজিত এবং প্রিয়তোষবাবুর স্ত্রীর ভূমিকায় মৌপর্ণা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে আকাশবাণী। ক্লাবের বারান্দায় আমরা কয়েকজন নীরবে বসে ধূমপান করছিলাম। ফাল্গুন মাসের অপরূপ একটি গোধূলি, যেন বাতাসে গোরচনার স্নিগ্ধ শিকড়কণা ছড়িয়েছিল। এমন সন্ধ্যায় বরদার মুখ থেকে ভূতের গল্প বন্ধ হয়ে গিয়েছে। সে গুনগুন করে একটি প্রেমের গান ভাবছিল। যৌবন নিকুঞ্জে গাহে পাখি। এমন সময় সুধাংশু এসে দেখা দিল। সুধাংশু আমাদের বন্ধু হলেও এতদিন ক্লাবে সভ্য ছিল না, সম্প্রতি হয়েছে। সম্ভবত বরদার সঙ্গে ভূত প্রেত নিয়ে তর্ক করার মতলবেই সে ক্লাবে ঢুকেছে। প্রেতজনী সম্বন্ধে এত বড় নাস্তিক বড় একটা দেখা যায় না। বরদার সঙ্গে চোখাচোখি হলেই তার মুখ লড়িয়ে মেদার মতো ভাব ধারণ করত। তারপর দুজনের মধ্যে যে তর্ক আরম্ভ হতো, তাহার তুলনা খুঁজতে হলে রামায়ণ মহাভারতের শরণাপন্ন হতে হবে। কিন্তু আজ লক্ষ্য করলাম সুধাংশু সে তেজ নাই। মুখখানা যেন কেমন ফ্যাকাশে। মনের মধ্যে যেন সে বড় রকম ধাক্কা খেয়েছে। অমূল্য জিজ্ঞেস করল, হে সুধাংশু, কেন পাংশু বদন তোমার? সুধাংশু উত্তর দিল না। সোজা বরদার সম্মুখে গিয়ে দাঁড়ালো। তদ্গতভাবে কিছুক্ষণ তার মুখের পানে তাকিয়ে থেকে গাঢ় স্বরে বলল, ভাই বড়দা, পায়ের ধুলো দাও। বলে তার পায়ে হাত ঠেকিয়ে মাথায় স্পর্শ করল। আমরা সকলেই হা করে রইলাম। এমন কাণ্ড তো আমরা জীবনে দেখিনি। বরদাও ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে। সুধাংশুর হাত ধরে পাশের চেয়ারে বসাতেই সে বলে উঠল, তোমার কাছে আমি ক্ষমা চাইছি। কালকের ঘটনার পর আর আমার প্রেতজনিত অবিশ্বাস নেই। অতঃপর কালকের ঘটনা শোনার জন্য আমরা তাকে ঘিরে বসলাম। কিছুক্ষণ আনমোনাভাবে আকাশের পানে তাকিয়ে সুধাংশু আরম্ভ করল। মাসখানেক হলো আমাদের পাড়ায় নতুন একটি বাঙালি ভদ্রলোক এসেছেন, প্রিয়তোষবাবু। ওই যে বাড়িখানে আগে মাইনর স্কুল ছিল না, সেই বাড়ি ভাড়া নিয়ে আছেন। বাড়ির চারধারে পাঁচিল ঘেরা ফাঁকা জমি, হলদে রঙের বাড়িখানা। তোমরা দেখেছো বোধ হয়। প্রথম দিনই প্রিয়তোষবাবুর সঙ্গে আলাপ হয়েছিল আমার। পাড়ার নতুন বাঙালি এসেছেন, তাই সাদর সম্ভাষণ করবার জন্যে নিজে উপযাচক হয়ে তার কাছে গিয়েছিলুম। বছর ৪৫ বয়সের একটি শৌখিন গোছের ভদ্রলোক। প্রথম দিন এসেই মিস্ত্রি ডাকিয়ে বাড়ির মাথার ওপর রেডিওর এরিয়েল বসাচ্ছিলেন। আমার সঙ্গে ওই মামুলি ২-৪টে কথা হলো। কাজকর্ম কিছু করেন না, পয়সা আছে। পুত্রকলত্র কেউই নেই। বছর ১০ আগে পত্নী বিয়োগ হয়েছে। তারপর থেকে খেয়াল মতো এখানে ওখানে ঘুরে বেড়ান। এর আগে বছর ১.৫ গয়ায় ছিলেন, সেখানে আর মন টিকল না, তাই এখানে চলে এসেছেন। ভদ্রলোক একা থাকেন, অথচ এত বড় বাড়ি নিয়ে কি করবেন এই ভেবে তখন একটু আশ্চর্য মনে হয়েছিল। কিন্তু প্রথম আলাপেই তো ও কথা জিজ্ঞেস করা যায় না। তিনি যেসব আসবাবপত্র সঙ্গে এনেছিলেন তাও বেশ দামি আর শৌখিন। দেখলুম লোকটি বিপত্নিক এবং বয়স্ক হলে কি হয়, প্রাণটা বেশ তাজা রেখেছেন। তারপর আরও বার তুই তার বাড়ি গিয়েছিলুম আমি। তার চরিত্রে ২-১টি ছোটোখাটো অসঙ্গতি চোখে পড়েছিল। তিনি শৌখিন লোক, কিন্তু সপাক আহার করেন। একটিমাত্র শুকোচাকর রেখেছেন।
সে দিনের বেলা কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। তার বাড়িতে মেয়ে মানুষের পাট নেই, অথচ বসবার ঘরটি ছবির মতো সাজিয়ে রেখেছেন। পুরুষ মানুষ যে এত গোছালো হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আরও একটা জিনিস লক্ষ্য করলুম, লোকটি যে পরিমাণে অমায়িক সে পরিমাণে মিশুকে নয়। কথা ভারী মিষ্টি, কিন্তু কম কথা বলেন। কথা বলতে বলতে বা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েন। তাছাড়া আমি 3বার তার বাড়িতে গেলুম, তিনি একবারও তার পাল্টা দিলেন না। একটু বিরক্তিবোধ হলো, সন্দেহ হলো তিনি হয়তো মনে করেন তাকে বড়লোক মনে করে আমি তার মুসাহেবি করবার চেষ্টা করছি। তাই যাওয়া বন্ধ করে দিলাম তার বাড়ি। তারপর পথে ঘাটে মাঝে মাঝে দেখা হতো, এই আর কি, এই পর্যন্ত। এইভাবেই হপ্তা 3 কেটে গেল। প্রিয়তোষবাবুর সম্বন্ধে মনটা যখন প্রায় নির্লিপ্ত হয়ে এসেছে, এমন সময় তার নামে কয়েকটা কথা কানে এলো। এসব খবর মেয়েদের কানেই আগে পৌঁছয়। আমার স্ত্রী খবরটা দিলেন, প্রিয়তোষবাবু নাকি সুবিধের লোক নন। রাত্রি 10টার পর তার বাড়িতে মেয়ে মানুষের গলার আওয়াজ শোনা যায়। পাড়ার কেউ কেউ নাকি তা শুনেছে। এমন কিছু অসম্ভব কথা নয়। মনটা খুঁতখুত করতে লাগলো। প্রিয়তোষবাবুকে যেটুকু দেখেছিলুম তাতে তাকে লম্পট দুশ্চরিত্র বলে মনে হয়নি। তবু কিছুই বলা যায় না। যাদের সারা জীবন ধরে দেখছি তাদেরই চিনতে পারলুম না, আর প্রিয়তোষবাবুর চরিত্র এক নজরে চিনে নেব, এত অহংকার আমার নেই। তাছাড়া সত্যি হোক আর মিথ্যে হোক, এ বিষয়ে করার কিছুই নেই। করার মধ্যে বৈঠকখানায় বসে মুখরোচক জল্পনা করতে পারি। অন্তত তখন তাই মনে হয়েছিল। কাল সকালবেলা পাড়ার ছোকরা দলের চাই ভূত আমার সঙ্গে দেখা করতে এলো। ভূত ডাকাবুকো ছেলে, মনের মধ্যে মারপ্যাচ নাই, মেজাজ খুব কড়া। সে এসেই প্রিয়তোষবাবুর কথা তুলল। শুনেছেন বোধহয়? দেখলুম ভূতর মন এখনো আমাদের মতো নির্লিপ্ত জল্পনাপ্রবণ হয়ে ওঠেনি। কুণ্ঠিতভাবে স্বীকার করতে হলো, কিছু কিছু শুনেছি বই কি। এই রকম লোক পাড়ায় রাখা যেতে পারে না। ছেলেরা বলছে একদিন ধরে 2-1 ঘা দেওয়া যাক, তাহলেই পালাবে। ভূত আর তার দল বয়সে আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু মনে মনে তাদের বাহুবলকে আমি সন্ত্রম করি। তবু ক্ষীণ আপত্তি করে বললুম, শুধু কানাঘুষোর ওপর এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হবে? বরং কথাটা সত্যি কি না ভালোভাবে যাচাই করে যা হয় করা উচিত। ভূত বলল, বেশ, তো আপনিই যাচাই করুন। অতঃপর ভূতর সঙ্গে পরামর্শ করে ঠিক হলো রাতে গিয়ে প্রিয়তোষবাবুর বাড়িতে আড়ি পাতা। কাজটা মোটেই রুচিকর মনে হলো না, কিন্তু একটা লোককে উত্তম মধ্যম দেবার আগে তার অপরাধ সম্বন্ধে নিঃসংশয় হওয়া ভালো। রাত 10:30টার পর খাওয়া দাওয়া সেরে রবারসোল জুতো পায়ে দিয়ে আমি বেরোলাম। স্ত্রীকে বলে গেলুম, ফিরতে হয়তো দেরি হবে, ঘুমিও না, রেডিওতে ফিল্মি গান দিচ্ছে, তাই শোনো। প্রিয়তোষবাবুর ফটকের সামনে ভূতর সঙ্গে দেখা হলো। ভূতটা এমন গোয়ার, জুতো পরে এসেছে যার আওয়াজ 1.5 মাইল দূর থেকে শোনা যায়। তাকে বললুম, ও জুতো পরে তোমার ভেতরে যাওয়া চলবে না, শিকার ভড়কে যাবে। সে বলল, বেশ, আমি বাইরে পাহারায় রইলুম। রাস্তা তখন নির্জন হয়ে গেছে। প্রিয়তোষবাবুর বাড়ি অন্ধকার। ফটক পার হয়ে পা টিপে টিপে চললুম। বাড়ির সামনাসামনি এসে সদর দরজার মাথার ওপর খিলেনের কাছের ভেতর দিয়ে একটু আলো চোখে পড়ল। ঘরের দরজা জানলা সবই বন্ধ, কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট গুঞ্জন আসছে, যেন করা খাটো গলায় কথা বলছে। আমার বুকের মধ্যে একবার দূর দূর করে উঠল, কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতো আড়ি পাতার অভ্যেস কোনো কালেই নেই। যদি ধরা পড়ি তাহলে কি বলবো? তার একটা খসড়া মনে মনে মকশ করে রেখেছিল,
কিন্তু স্নায়ুর কম্পন তাতে থামল না। যা হোক, অপ্রীতিকর কর্তব্য যখন করতেই হবে তখন আর দ্বিধা করে লাভ নেই। বাড়ির সামনে এক ফালি খোলা বারান্দা, তারপরই বৈঠকখানা ঘর। যতদূর সম্ভব নিঃশব্দে বৈঠকখানার বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালুম। একটু একটু হাওয়া দিচ্ছিল, ফাল্গুন রাতের হাওয়া, ঠান্ডা আর মোলায়েম। এমন কিছু বুড়ো হইনি। মনে হলো এমন রাত্রে কোনো প্রণয়ের ঘরে গুপ্তচর বৃত্তি করা একটা অপরাধ। তা হোক না সে অবৈধ প্রণয়, কিন্তু সে যাক, ওটা মনের ক্ষণিক দুর্বলতা মাত্র। ঘরের মধ্যে দুজন লোক কথা কইছে, বেশ সহজ গলাতেই কথা কইছে। একজনের গলা চিনতে কষ্ট হলো না, নিঃসংশয় প্রিয়তোষবাবুর গলা। অন্য গলাটি, হ্যাঁ, স্ত্রীলোকেরই বটে, মিষ্টি ভরা গলা। সব আওয়াজ বন্ধ হয়ে গেল। প্রায় 10 সেকেন্ড আর কোনো শব্দ নেই। তারপর একটি সুমিষ্ট ব্যঙ্গ হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। হাসি থামলে স্পষ্ট স্ত্রী কণ্ঠ শুনতে পেলুম। একটা ভদ্রলোক ঘরের দোরের কাছে দাঁড়িয়ে আড়ি পাচ্ছে। যাও, ঘরে এনে আদর করে বসাও। চমকে উঠলুম। পালাবো কিনা ভাবছি, এমন সময় প্রিয়তোষবাবু দরজা খুলে দাঁড়ালেন। ঘরের মধ্যে আলো জ্বলছিল, মৃদু শক্তির একটা নীল বাল্ব জ্বলছিল। দেখলুম প্রিয়তোষবাবুর মুখে বিরক্তি এবং ক্ষোভ মাখানো রয়েছে বটে, কিন্তু অবৈধ প্রণয় ধরা পড়ার লজ্জা সেখানে লেশ মাত্র নেই। তিনি বললেন, আসুন। একরকম অসারভাবেই ঘরে ঢুকলুম। ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই। মেয়েলি গলাটাও কোথায় অদৃশ্য হয়ে গেছে। কেবল ঘরের একপাশে রেডিও সেটের ভেতর থেকে আলো বেরোচ্ছে, যেন প্রিয়তোষবাবু এতক্ষণ বসে রেডিও শুনছিলেন। যন্ত্রটা বন্ধ না করেই দরজা খুলতে এসেছেন। প্রিয়তোষবাবু যদি আমার সঙ্গে রূঢ় আচরণ করতেন তাহলে আমিও একটু জোর পেতুম, কিন্তু এতই ভদ্রভাবে আমাকে রেডিওর কাছে নিয়ে এসে বসালেন যে আমার মুখে আর কোনো কথা জোগালো না। তিনি নিজের মুখের ওপর দিয়ে একবার হাত চালিয়ে ধীরভাবে প্রশ্ন করলেন, কিছু দরকার আছে কি? আমি উত্তর দেবার আগেই সেই ব্যঙ্গ হাসি আবার আমার কানের কাছে ঝংকার দিয়ে উঠল। আমি ধর্মড় করে উঠে দাঁড়িয়ে দেখি আওয়াজটা আসছে রেডিওর ভেতর থেকে। তারপরই কথা শুনতে পেলুম, বিদ্রূপ ভরা তীক্ষ্ণ কণ্ঠের কথা। দরকার আছে বই কি? তুমি কার সঙ্গে কথা কইছো? তা চুরি করে শুনতে এসেছে। সভয় রেডিওর কাছ থেকে সরে এলুম। মাথার চুল বোধহয় খাড়া হয়ে উঠেছিল, গায়েও কাটা দিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি, কে কথা কইছে প্রিয়তোষবাবু? প্রিয়তোষবাবু একবার চোখ তুলে আমার দিকে তাকালেন, তারপর মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, আমার স্ত্রী। আপনার স্ত্রী? কিন্তু রেডিওর মধ্য থেকে গঞ্জনা ভরা কঠিন স্বর বেরিয়ে এলো, কিন্তু উনি মারা গেছেন। এই না, তাতে আপনাদের কি? আপনি কেন আমার স্বামীকে বিরক্ত করতে এসেছেন? যান, বাড়ি যান। কিরকম ভদ্রলোক আপনি? আমার স্বামীর চরিত্র তদারক করার কি অধিকার আছে আপনার? উনি আপনাদের পাড়ায় এসে আছেন, আপনাদের পাড়া পবিত্র হয়ে গেছে, জানেন তো? তারপর হঠাৎ এই তপ্ত ঝাঁঝালো কণ্ঠস্বর উদ্বেগে যেন গলে গেল। প্রিয়তোষবাবু উঠে দাঁড়ালেন। আমার মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গিয়েছিল। নেহাত গ্রাম্য লোকের মতো বললুম, কিন্তু কিছু যে বুঝতে পারছি না। রেডিওর ভেতর থেকে ক্লান্তস্বরে প্রিয়তোষবাবু বললেন, রেডিওতে আমার স্ত্রী রোজ এই সময় আমার সঙ্গে কথা কন। তার মৃত্যুর পর থেকেই এমনি হয়ে আসছে। আমার জীবনের এই একমাত্র সম্বল। উনি সংসার চালান, উনি সবকিছু করেন। আমি শুধু ওর কথা মতো কাজ করে যাই।
বিস্ময়ের ঘোরে মনটা তখনও অর্ধমূর্ছিত হয়েছিল। বললুম, কিন্তু এ কি করে সম্ভব হয়? রেডিও থেকে অধীর উত্তর এলো, আপনি সে বুঝবেন না, বুঝবার পিঠা চেষ্টাও করবেন না। তার চেয়ে বাড়ি যান। আপনার স্ত্রীর মুখে ব্যামো আছে না? ভালো চান তো শিগগির বাড়ি যান, নইলে হয়তো আর দেখতেই পেলেন না। শেষের দিকের কথাগুলো ভয়ঙ্কর গম্ভীর হয়ে উঠল। সেই যে সাধু ভাষায় বলে, বেত্রা হাতে কুকুর, ঠিক সেইভাবে প্রিয়তোষবাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে দৌড়তে আরম্ভ করলুম। পথে বোধ হয় ভূত সঙ্গ নিয়েছিল, কিন্তু সেটা জাগ্রত চেতনার কথা নয়, আবছায়া একটা অনুভূতি মাত্র। বাড়ি পৌঁছে দেখি বসার ঘরে রেডিওটা খোলা রয়েছে, কিন্তু তার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আর মেঝের ওপর মাদুর পেতে স্ত্রী পড়ে আছেন, তার দু চোখ বন্ধ, একটা হাত এমন অস্বাভাবিকভাবে ছড়ানো রয়েছে যে মনে হয়, মনের অবস্থা বুঝতেই পারছো, প্রায় তার ঘাড়ের ওপর আছড়ে পড়ল। তিনি ধর্মর করে উঠে বসে বললেন, অ্যাঁ, এলে? আমার একটু তন্দ্রা এসে গিয়েছিল। রেডিওর মধ্য থেকে তরল কৌতুকের হাসি এসরাজের ধাতব মূর্ছনার মতো বেরিয়ে এলো। তারপর সেই গলার আওয়াজ, শব্দ করলো, আর যাবেন পরের বাড়িতে কাকে দিতে? স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনছিলেন, তাই একটু ভয় দেখিয়ে দিল। আর কখনো এমন কাজ করবেন না। শুনছিলেন আকাশবাণী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্টস এবং অডিও এডিটিংয়ে বিরাট ও শিবম। পোস্টার মেকিংয়ে স্বাগত আর শিবম। আপনাদের কাছে যদি কোনো গল্প থাকে সেটি আমাদের মেল করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে।